ভিউয়ার্স, দ্য টাইমস অফ ঢাকার স্টুডিওতে আছে আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে গানটি ছাত্র জনতার মাঝখানে ছাত্র জনতার মাঝে এক উদ্দীপনার সৃষ্টি করেছিল কাঙ্ক্ষিত বিজয়ে পৌঁছানোর আগ পর্যন্ত। দেশ সংস্কার যে র্যাপ গানটি ছিল, সেই গানটি যিনি তৈরি করেছেন এবং যিনি এই গানটি গেয়েছেন, ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ছাত্র জনতাকেও উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশের সাধারণ জনতাকেও উদ্বুদ্ধ করেছেন। আমাদের সাথে আছে সেই গোলটি। তো আমরা এখন কথা বলবো। কি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে খুব বড় একটা চেঞ্জ আপনারা আনতে পারলেন এবং আহ, যেটা কোটা সংস্কার হিসেবে ছিল শেষ পর্যন্ত সেটা দেশ সংস্কার হিসেবে শুরু করা হলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে গানটি ছিল দেশ সংস্কার, তখন কি কোটা সংস্কারের মাঝেই ছিল আন্দোলনটি নাকি দেশ সংস্কার হিসেবে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল? না, আসলে এটা প্রথম আইডিয়া ছিল হয়তোবা আমার, যে দেশ সংস্কার দরকার। আমি দেখতেছিলাম যে যখন আমরা স্টার্ট করি, যে একটা সর্বপ্রথম যেটা দেখলাম আমরা, যে কিছু স্টুডেন্টস ইউনিভার্সিটির যারা অনার্স মাস্টার্স এর পরে চাকরির ক্ষেত্রে যে যে একটা ভোগান্তিতে পড়ে সিটের অভাবে, ওদের একটা আন্দোলন ছিল। এটা স্কুলের বা এটা স্টুডেন্ট, এটা ছিল বেসিক্যালি স্টুডেন্ট। কিন্তু যখন দেখলাম যে কোটা আন্দোলনের মধ্যে যখন প্রশাসন, যারা ওই যে আন্দোলনকারী আন্দোলন করে, তাদেরকে প্রোটেক্টের জায়গায় তাদের উপর গুলি চালানো হয়। তারপর আমরা একটা পর্যায়ে দেখি যে সরকারি দলের কিছু লোকেরা, যেরকম ছাত্রলীগ নামে যারা পরিচিত, ওরা অ্যাটাক করে কাদের উপর? যারা হচ্ছে স্টুডেন্ট ছিল, মেয়ে নাই, ছেলে নাই, বুড়া নাই, বাচ্চা নাই, সবাইকে অনেক পিটিয়ে আহত করে। একটা পর্যায়ে, তখন পর্যন্ত আমার কোনো গান বানানোর প্ল্যান ছিল না, কিন্তু যখন একটা পর্যায়ে দেখলাম যে মানুষকে গুলি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, প্রায় 10, 20, 30 জন প্রত্যেক দিন মারা যাচ্ছে, তখন আমি ভাবলাম যে এই জিনিসটার কোটা আন্দোলনের আমাদের আর প্রয়োজন নেই। এখন আমাদের দেশ সংস্কারের প্রয়োজন, কোটা সংস্কারের এখন আর প্রয়োজন নেই। এখন আমাদের সময় হচ্ছে দেশ সংস্কার। তখন আর কি আমার গানটা লেখা। তখন যে আপনি গানটা লিখলেন, তখন কি এই কোটা আন্দোলনকারী ছাত্ররা দেশ সংস্কারের আন্দোলন দিয়েছিল? না, তখন দেওয়া হয়নি। তার মানে কিছুটা আমরা ধারণা করতে পারি যে আপনার গানের যে নাম দিয়েছেন দেশ সংস্কার, হুম। সেই দেশ সংস্কার নামে উদ্বুদ্ধ হয়ে কিছুটা সেখান থেকে কিছুটা উদ্বুদ্ধ হয়েছে ছাত্র জনতা হ্যাঁ, যে এবার দেশ সংস্কার করা দরকার। করা দরকার। হ্যাঁ, হ্যাঁ, অনেকেরই মাথায় আসছে যে এখন দেশ সংস্কারের দরকার, বড় পর্যায়ে হোক ছোট পর্যায়ে হোক আন্দোলনে। কারণ এক পর্যায়ে আন্দোলনে কোটা সংস্কারের যে দাবিটা ছিল, এটা সরকার থেকে মেনে নেওয়া হয়েছিল তার গানের পরে, কিন্তু তখন ছাত্ররা বলা হয়েছে যে এখন আর আমাদের ওই সংস্কারের কোনো প্রয়োজন নেই, আমরা এখন দেশ সংস্কার দরকার, আমাদের অন্তর সংস্কার দরকার, আত্মা সংস্কারের দরকার। তখন আর কি মানুষ এগিয়ে আসে। আপনারা কতটুকু আশাবাদী যে দেশের ছাত্র জনতা এখন কতটুকু দেশ সংস্কার করতে পারবে বলে আপনার মনে হচ্ছে? আপনি ব্যক্তিগতভাবে, যেহেতু আপনার এই ব্যাপারে যথেষ্ট অ্যানালাইসিস আছে এবং আপনি গান লিখেছেন, গান করেছেন, এবং আমরা অবশ্যই দেখেছি আমরা যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনার গানটি পাওয়ার হাউস হিসেবে কাজ করে এবং সবাইকে অনুপ্রাণিত করেছে, প্রেরণা জুগিয়েছে আন্দোলনে এগিয়ে যাওয়ার জন্য এবং দেশকে সংস্কার করার জন্য এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় হওয়ার জন্য। তো আপনি তৎকালীন সময় আপনার গানটি যে এত ভাইরাল হয়ে গেল এবং সবাই খুব ভালোভাবে একসেপ্ট করলো, সেই বিষয়ে আপনার তখনকার অনুভূতি কি ছিল? তখনকার অনুভূতি বলতে, আমি তো তখন আসলে একটা পর্যায়ে জানতে পারিনি যে আমার গানটা ভাইরাল হয়ে গেছে। কারণ গানটা বানানো হয় 17 তারিখ, রিলিজ করা হয়, রিলিজের পরের দিনই ইন্টারনেট চলে যায়। ওই প্রোটেস্টে যাওয়ার পরে, প্রোটেস্টের মধ্য থেকেই, যখন ইন্টারনেট ছিল না, তখন আমার বাসার মধ্যে তখন একটু প্রশাসনিক ঝামেলা হওয়ার কারণে আমি বাসায় থাকতে পারিনি।
আমার সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারিনি, নাম্বার অফ ছিল। তখন আমি জানতাম না যে আমার গানটা ম্যাস অডিয়েন্স পর্যন্ত পৌঁছাইছে, ইন্টারনেট ছিল না। পরে ইন্টারনেট আসে, মানুষ শুনে, আস্তে আস্তে একজনের থেকে আরেকজন। আর এর মধ্যে যে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে মানুষের কাছে পৌঁছাইছে। সবসময় শিল্পীর গান মানুষের কাছ পর্যন্ত পৌঁছায়, যারা আমরা রেবেল পোয়েট্রি করি, হিপ হপ আর্টিস্টরা, আমরা হচ্ছি ভয়েস অফ দ্য ভয়েসলেস, যারা কথা বলতে পারে না। তো আমাদের গান যখন পৌঁছাইতো বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পূর্ব পর্যন্ত, আমার একটা গান আছে কাক শাসনামল, মানুষ হতে চাই। মানুষ জানে এই গানগুলা সত্য, আর যাদের এগেনস্টে আমি এই গানগুলা বানানো হচ্ছে তারা ভুল। কিন্তু মানুষ, যারা সাধারণ মানুষ, আমাকে বলতো যেন আমি এই গানগুলা না করি আমার সেফটির জন্য, কারণ ওরা ভাবতো যদি আপনার পরিবার থেকে কোনো বাধা ছিল কিনা? না। যেহেতু হ্যাঁ, আপনি এর আগেও আপনার কাজ শাসনামল আমরা গানটি দেখেছি এবং শুনেছি, সেখানেও এই দেশ সংস্কার নিয়ে এবং দেশের তৎকালীন সরকার কিংবা এর আগের যারা ছিলেন গভর্নমেন্টে তাদের আহ, যে দুর্নীতি অপশাসন নিয়ে আপনি বলেছেন এবং আহ, নিপীড়িত শোষিত মানুষের পক্ষেই আপনি বলেছেন এবং রাষ্ট্রযন্ত্রের বিপক্ষেও আপনার কিছু গানের লাইন ছিল। তো সেক্ষেত্রে আইনি জটিলতা কিংবা প্রশাসনিক হয়রানির শিকার আপনি কিংবা আপনার পরিবার হয়েছে কিনা? কাক শাসন আমল হোক, মানুষ হতে চাই হোক, দেশ সংস্কার হোক, ইট ওয়াজ নেভার এগেনস্ট দ্য গভর্নমেন্ট। আমি জাস্ট বলতে চাচ্ছি যে গভর্নমেন্টের যে সিটগুলা, এখানে কিছু ইভিলস আছে যারা এগুলারে মিস ইউজ করতেছে। যেরকম আপনি যদি যেরকম আপনি এর আগে জিজ্ঞেস করলেন যে আমি ছাত্রদের নিয়ে কতটুকু আশাবাদী। বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের ভিতরে সবার পানির প্রয়োজন। সবাই একটা করে পানির বোতল কিনে, 18 কোটি পানির বোতল। আমাদের পানির বোতল খাওয়া শেষ, আমরা এটা ফেলে দিলাম। এখন আমি যদি একজন আইসা বলি যে এই 18 কোটি বোতল সরাইতে হবে, এটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমরা সবাই জানি এটা সরাইতে হবে। তো কি করতে হবে আমাদের? ওই Start 18, করতে হবে। হ্যাঁ, ওই 18 কোটি মানুষ যে আছে, Start করতে হবে। আমার সামনের যতটুকু পসিবল যে আমি একটা বোতল সরাইতে পারতেছি, তো যদি আমি একটা বোতল সরাই, 18 কোটি মানুষ যদি একটা করে বোতল সরায়, অটোমেটিক জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইটা কোনো একজনের পক্ষে এটা সম্ভব না, এটা সরকারের আচ্ছা, পক্ষে। আপনাদের হ্যাঁ, এই দেশ সংস্কার চলমান দেশ সংস্কার কোথায় যেয়ে থামবে কিংবা এটা কি চলমান থাকবে কিনা আপনি একটু সংক্ষেপে যদি বলেন আমাদের এই বিষয়টা। আমি বলতে এই চাই, দেশ হ্যাঁ। সংস্কারের যে প্রক্রিয়াটা হুম, শুরু হুম, হয়েছে হুম। সেটা কি চলমান থাকবে নাকি সেটা কোনো জায়গায় স্তম্ভিত হতে পারে কিংবা কোনো ষড়যন্ত্রের আহ, সম্মুখীন হতে পারে এই দেশ সংস্কারের যে মহৎ উদ্দেশ্যে আপনারা এবং ছাত্র জনতা আগাচ্ছে? আমরা যে চিন্তাটা করছি সেটা হচ্ছে ষড়যন্ত্র শেষ পর্যন্ত থাকবে। যদি একটা দুনিয়ার মধ্যে ন্যাচারালি গডের পাওয়ারও থাকে, এদিকে শয়তানেরও পাওয়ার আছে। তো আমরা যে জিনিসটা চিন্তা করব যে কোন কার উপর দায়িত্ব চাপাই দিব না। আমরা দেশ সংস্কারের নিয়তে যেহেতু নামছি, যেহেতু গত 15 বছরে আমরা দেখছি যে আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, আমাদের কোনো ফ্রি উইল ছিল না। প্রশাসন, আমরা দেখছি যে প্রশাসন হচ্ছে জনগণের বন্ধু, কিন্তু আমরা কখনো প্রশাসনের জনগণের বন্ধু হিসেবে পাইনি। হয়তো বা পাইছি, বাট খুবই মাইনরিটি। মেজরিটি যে যদি আমরা দেখি যে প্রশাসন আমরা কখনো পাইনি। তো আমরা দেখছি যে নতুন করে প্রশাসনের যে যে কি বলে সিট গুলো আছে, এগুলা এগুলো ফিল আপ হচ্ছে, নতুন মানুষ আসতেছে আর্মির দিক থেকে, তারপর সাধারণ মানুষের দিক থেকে। আচ্ছা, হ্যাঁ, যেহেতু আপনি আর্মির কথা বললেন, বাংলাদেশ সেনাবাহিনী আহ, আপনাদের ছাত্র আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা আপনি কিভাবে দেখছেন? যেহেতু আপনি দেশের প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলছেন, হ্যাঁ। আপনার গানের মাধ্যমে, আপনার লেখার মাধ্যমে প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলেছেন। আহ, দেশের যারা প্রয়াত মহান নেতা ছিল তাদের থেকে নিয়ে শুরু করে একদম আত্মহরণ সবাইকে নিয়ে কথা বলেছেন। তো বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা আপনার কাছে কেমন লাগছে? বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা শেষ পর্যন্ত যেটা আমরা দেখলাম যে যে, তারা দেশের হ্যাঁ, পক্ষে, দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে। মানে আমরা হ্যাঁ, বলতে পারি যে আমরা ভিউয়ার্স একটা বিষয়ে একমত হতে পারি। আমাদের দেশের বিভিন্ন পার্সপেক্টিভে আমাদের অনেক ভিন্ন মত রয়েছে, হুম, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা যেটা, শ্রদ্ধার জায়গা যেটা, সেই জায়গায় হয়তো আমরা সবাই একমত আছি। একমত আছি। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি দেখি যে সেনাবাহিনী, আমরা সবসময় সেনাবাহিনী হোক, প্রশাসন হোক, আমরা যে দিক থেকে আশাবাদী, আমরা তো বাঙালি, জনগণ দেশে, সরকার বাংলাদেশে আসবে, যেই হোক, এটা আওয়ামী লীগ না, হোক, আপনারা বিএনপি দেখলাম হোক। যে হ্যাঁ, বাংলাদেশের সেনাবাহিনীকে কতটুক ভালোবাসা, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে
আহ্বান করেছেন যে আসুন ভাই আমাদের পাশে হ্যাঁ, দাঁড়ান, হ্যাঁ, হ্যাঁ। আমাদের বাঁচান, আমাদের প্রোটেক্ট করেন। কারণ এবং সেনাবাহিনী আমরা তারাও আমরা হ্যাঁ, তারাও কোনো ধরনের রেস্ট্রিকশন ভুলে যে, সব ধরনের রেস্ট্রিকশন ভুলে যে এই দেশের মানুষ এবং এই ছাত্র জনতাদের পাশেই এসে দাঁড়ালো শেষ পর্যন্ত দেখা গেল। তো সে ব্যাপারে আপনার কি অনুভূতি? বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আপনাদের কি কৃতজ্ঞতা আছে কিনা, কিংবা আমাদের কৃতজ্ঞ থাকা উচিত কিনা, কিংবা দেশবাসী কৃতজ্ঞ থাকা উচিত কিনা, আপনি কি মনে করেন? এটা আসলে দেশবাসীর কৃতজ্ঞ থাকা উচিত, আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। কারণ আমরা সবসময় যে দিক থেকে আশাবাদী যখন জনগণ অনেক হিসেবে। গুলি খেয়েছি আমরা, হ্যাঁ, আমরা যখন অনেক গুলি খেয়েছি, শেষ পর্যন্ত আহ, বাংলাদেশ সেনাবাহিনী এসে যখন হ্যাঁ, বললো যে আর একটি গুলি চলবে না। একটি গুলি চলবে না। হ্যাঁ, তখন আমরা আমরা তো তো আমরা এটারই অপেক্ষায় ছিলাম। হয়তোবা ওনারা যদি আরো আগে আসতো, তাহলে হয়তোবা গুলি খেতোই না কেউ, মরতোই না অনেকে। আচ্ছা, আরেকটা বিষয়, হ্যাঁ, যে আপনি মাইনরিটি নিয়ে কথা বলছেন, যে ইদানিং দেখা যাচ্ছে যে হিন্দুদের আহ, উপর অত্যাচার হচ্ছে বলে দেশ বিদেশে এমন কিছু মিডিয়া বলছে। হুম। আহ, এর ব্যাপারে আপনারা যেহেতু সমাজের সর্বস্তরে আহ, মানুষের কথা বলছেন, তো সে ব্যাপারে আপনার কোনো উপলব্ধি আছে কিনা? আদৌ কি বাংলাদেশে মাইনরিটি নির্যাতন হচ্ছে বলে আপনারা কেউ দেখছে কিনা, কিংবা আমরা গণমাধ্যম কর্মী আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টা আমাদের যেহেতু কোনো ব্যক্তিগত অভিমত দেওয়ার সুযোগ নেই, তারপরেও আমরা দেখি যে এমন কোনো ইস্যু হয়তো নেই, কিন্তু এটা কি কেউ স্ক্রুটিনাইজ করার চেষ্টা করছে কিনা এই মাইনরিটি বিষয়টা? আমরা এটা দেখছি যে এটা এটা একটা থার্ড পার্টি হচ্ছে যারা গেম খেলতেছে এই জিনিসটা নিয়ে, মাইনরিটি নিয়ে। কারণ 5 তারিখ পর্যন্ত মাইনরিটির কোনো ভূমিকাই ছিল না। যে মাইনরিটি মেজরিটি আসবে, এদিকে প্রত্যেকটা আন্দোলনের ভিতর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই একসাথে আন্দোলন করতেছে। আমি দেখছি যে একটা হিন্দু ছেলে গুলি খাইছে, ওরে মুসলিম ছেলে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে হসপিটালে। আবার একজন মুসলিম গুলি খাইতেছে, 6-7 জন হিন্দু নিয়ে যে ওরে মন্দিরে রাখতেছে, যেন ওর 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 উপর গুলি না চালানো হয়। তো যে জিনিসটা আমরা দেখছি যে একে অপরকে বাঙালির চোখে দেখতেছি আমরা সবাই, কিন্তু যে মাইনরিটি আর হঠাৎ মেজরিটি। করে 6 তারিখের পরে 7 তারিখেই কেন আপনার মাইনরিটি নিয়ে কথা এদিকে এদিকে তো এটা একটা ষড়যন্ত্র, এটা সারা বাঙালির, এটা সবাই চোখে দেখছে, নিজের চোখে। এমনকি অনেক জায়গায় আন্দোলনের পরে অনেক আবার জায়গায় রাতের আক্রমণ ডাকাতির হয় অনেক। বিষয়টা নিয়ে কি বলবেন? এগুলো আমরা দেখছি যে বেশিরভাগই গুজব লাগছে আমাদের। বেশিরভাগ যারা দেখলাম এটা যে কি ডাকাত দেশকে ধরতেছে, অস্থির করার কোনো ষড়যন্ত্র অস্থিতিশীল হচ্ছে? করার একটা ষড়যন্ত্র এটা বাংলাদেশের মধ্যে। এখনো হচ্ছে যে অনেকের এই যে ছাত্র আন্দোলনের মধ্যে এখনো যারা কিছু দাবি নিয়ে আছে, আমরা বাঙালি, আমরা দেশবাসী, আমরা হয়তোবা দাবি করতেই পারি যে সরকারের কাছে যে আমাদের এটা চাওয়া আছে, আপনারা আমাকে এটা দেন। কিন্তু এইটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেছে হইতেছে একটা থার্ড পার্টি, এছাড়া আর কিছুই না। আমরা যদি রুখে দাঁড়াইতে পারি, এমন এক স্বৈরাচারী সরকারের এগেনস্টে যদি আমরা রুখে দাঁড়াইতে পারি, ওই থার্ড পার্টির এগেনস্টে আমরা দাঁড়াইতে আর কি চুটকির ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। যে, আপনাদের এই কনফিডেন্টলি বাংলাদেশকে, দেশকে বিশ্বের মঞ্চে আবারও প্রতিষ্ঠিত করবে। আর সর্বোপরি যে বিষয়টা আমরা জানতে চাচ্ছিলাম, এবং অনেকেরই কোশ্চেন ছিল, যে গোল্ড কিউব নামে আপনি পরিচিত, তো আজকের দ্য টাইমস অফ ঢাকায় আপনি বলবেন কি আপনার অ্যাকচুয়াল নাম কি, আপনার অরিজিনাল নাম কি? আমার আপনি গোল্ড কিউব নামে পরিচিত, আপনি কাক সংস্কার গান করেছেন, দেশ সংস্কার, হ্যাঁ, কাক শাসন শাসন আমল নিয়ে গান করেছেন, দেশ সংস্কার গান করে ছাত্র আন্দোলন মাতিয়ে তুলেছেন। হুম। সবাই ছাত্ররা জানছে, যারা আপনার গান শুনে উদ্বুদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, তারা তো জানছে যে আসলে আপনি গোল্ড কিউব, কিন্তু আসলে অ্যাকচুয়াল আপনার নামটা বলুন আমার যদি আমার বলেন। হ্যাঁ, আমার অ্যাকচুয়াল নাম হচ্ছে যেটা এনআইডি তে প্লাস আমার বাবা মার রাখা আকিকা করা, সেটা হচ্ছে আল ইসলাম নীরব। আচ্ছা, তো আমরা ভিউয়ার জানতে পারলাম যে গোল্ড কিউব, গোল্ড কিউব বলে দেশবাসী জাগে ফিরে সেই আসলে নীরব, এবং সেই নীরবের দেশ সংস্কার গানের মাধ্যমেই দেশ সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা। আর আরেকটা বিষয়, আপনার দেশ সংস্কার গানের আমরা আইডেন্টিফাই করেছি, এবং পশ্চিমবঙ্গ কিংবা ভারতেরও অনেকে আপনার পেজে কিংবা আপনার গানের ইউটিউব চ্যানেলে যেখানে কমেন্ট করা হয়েছে দেখলাম, আপনি আসাম আমাদের, আহ, তারপর পশ্চিমবঙ্গ আমার, পশ্চিমবঙ্গ আসাম আপনার, আমার, আসাম আপনার, ত্রিপুরা আমার। এই লাইনগুলো যে ইউজ করেছেন, তো এইটার মানেটা কি? এটা কি কোনো মেসেজ, কোনো যুদ্ধের মেসেজ দিতে চাচ্ছেন,
পার্শ্ববর্তী দেশকে আপনারা, যে এই দেশগুলো আপনার আর এই দেশগুলো আপনার হলো কিভাবে? আসলে এটা আমার নিজের কোনো কথা নয়, এটা হচ্ছে মাওলানা ভাসানীর কথা। এটা 71-এর। উনি বলেছিল যে বাংলাদেশ ততক্ষণ পর্যন্ত স্বাধীন হয়নি যতক্ষণ পর্যন্ত এগুলা না পাওয়া গেছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা। আর এগুলা যদি এগুলোর মধ্যে অনেক বাঙালি আছে, অনেক বেশি পরিমাণে বাঙালি আছে এই যে ওই আমাদের অঙ্গরাজ্যগুলোর মধ্যে। তো আমি যে জিনিসটা বলতে চাইছি যে আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরা আমার, মানব জাতি আমার, আমি মানে বলতে আপনি চাইছি ভ্রাতৃত্ব বুঝাইতে ভ্রাতৃত্ব চাইছেন, বুঝাতে কিন্তু চাইতেছি। এলাকা বুঝাইতে চান না না, কখনোই না, করিডোর বুঝাইতে চান। কখনোই না। যেরকম আমি এদিকে যদি আপনি এই বলতে চান, মেসেজটুকু হ্যাঁ তাহলে আপনি আমাদের হ্যাঁ মাধ্যমে দিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ, যে আমি আপনি যেটা বলতে অ্যাকচুয়ালি চাচ্ছি, হ্যাঁ। তাদের অঙ্গরাজ্যগুলো শাসন করার চিন্তা ভাবনা না না করছেন, না, নাকি কখনোই না। তারাও আপনার ভাই, সেই মেসেজটা দিতে চাচ্ছেন? অবশ্যই তারাও আমার ভাই। আপনি একটু ইন্ডিয়ার বলেন, মধ্যে, আপনি ইন্ডিয়া বলেন ভারতের বিষয়টা। মধ্যে যারা হিন্দিতে কথা বলে তারাও আমার ভাই। আমেরিকার মধ্যে যারা ইংলিশে কথা বলে তারাও আমার ভাই, তারাও আমাদেরই লোক, তারাও মানুষ, আমরাও মানুষ। যেরকম ছোটবেলা থেকে আমাদেরকে একটা স্ক্যাম শিখানো যেহেতু হয়। আপনার আপনার হ্যাঁ হ্যাঁ, আশেপাশে এই সারাউন্ডিং কয়টা রাজ্য আছে, এই জন্য এই জন্য আমি এগুলোর নাম এই নিয়েছি। নামগুলো বলেছেন, হ্যাঁ জাস্ট বুঝাতে যাচ্ছেন যে তারাও আমাদের ভাই, তারা হ্যাঁ, আমাদের পাশে থাকে, পাশে থাকুক, হ্যাঁ। পাশে থাকে। আর ওরা দাঁড়াইছেও, আর এটা পশ্চিমবঙ্গ এটা থেকে কি অনেকে কেউ বা দাঁড়াইছে। কারা? হ্যাঁ, হ্যাঁ, পশ্চিমবঙ্গে আশেপাশে অনেকে সব দাঁড়াইছে, জায়গায় হ্যাঁ। আপনাদের মানবিক সমর্থন থাকে এমনকি ওই যে মৌমিতার যে রেপের কেসটার পরে আমাদের বাংলাদেশ থেকে আমরা প্রোটেস্ট করতেছি মৌমিতার জন্য। যেরকম কলকাতার মধ্যে আবার স্টুডেন্টের জন্য কলকাতার মধ্যে প্রোটেস্ট হয়েছে। আপনারা কি কোনো বহির্বিশ্বের শক্তি দ্বারা প্রভাবিত হচ্ছেন? বহির্বিশ্বের শক্তি দ্বারা প্রভাবিত হওয়ার এদিকে কোনো চান্স নেই, কারণ এটা ছিল একটা আমার, যেরকম পাকিস্তানের যদি আপনি 71-এর ইতিহাস বলেন, এটা ছিল এমন একজনের এগেনস্টে যারা আমাদের বিরুদ্ধে, যারা উর্দুতে কথা বলে, আমরা বাংলায় কথা বলি। তো আমরা যখন স্বাধীনতা পেয়েছি তখন খুশি ছিল। 24-এর যে আন্দোলনটা এটা পুরোটা ভিন্ন, এটা আমাদের নিজেদের এগেনস্টে নিজেদের যুদ্ধ ছিল। আমরা যারা ভোট দিয়ে দাঁড়া করাইছি তার এগেনস্টে ছিল। ভোট দিয়ে দিতে পেরেছেন? না, আমরা তো এখনো ভোট দিতে পারিনি কখনো। তো এখন কি আপনারা নতুন প্রজন্ম দেশ সংস্কার করে বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করবে? হ্যাঁ, আমাদের ইচ্ছা এটাই, লক্ষ্য এটাই। ভোটের অধিকার, ভাতের অধিকার প্রত্যেকটা মানুষের। তো এইগুলা যেন প্রত্যেকটা যারা মানুষ ফিরে পায়, বাঙালি। ছাত্র জনতা যারা এখন দেশের বিভিন্ন উপদেষ্টা জায়গায় আছে, সম্মানিত উপদেষ্টার জায়গায় আছে, অধিকার সরকারের, তাদের কাছে কি আহ্বান রাখেন যে ভাতের দাম কম, কাপড়ের দাম কম, ভোটের অধিকার নিশ্চিত হোক? এটা হচ্ছে বাঙালি হিসেবে বা মানুষ হিসেবে বা জনগণ হিসেবে আমাদের সর্বপ্রথম চাওয়াই হচ্ছে এটা। কারণ যে পরিমাণে, তারপর হচ্ছে আমি আরেকটা জিনিস বলতে চাই, যদি মাইনরিটির কথা বলা হয়, ওই সিলেটের চা বাগানের মধ্যে 120 টাকা, 140 টাকা, 150 টাকা এক একজন দিনমজুরের দাম। তো আমি চাই যেন ওই সেক্টর গুলোতে আরো নজরদারি করা হোক। ওই যে মানুষগুলা 25 কেজি 40 কেজি একটা চায়ের বস্তা যদি ওনারা ভরতে পারে তাহলে 125 টাকা পায়, 30 টাকা পায়। তো সে আমি চাই, ব্যাপারে আপনিও হ্যাঁ এর আগেও কথা বলেছেন। হ্যাঁ, আমার কাকসা সোনামলে এই কথা, এই ব্যাপারে কথা বলা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে দুর্নীতিবাজদের ব্যাপারে আপনার কোনো ক্লিয়ার মেসেজ আছে কিনা, আপনি এক লাইনে বলবেন। দুর্নীতিবাজদের এগেনস্টে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আমরা স্বৈরাচার দেশ থেকে ভাগায় দিতে পারি, আমরা এই দুর্নীতিকেও ভেঙে দিতে পারবো। আপনারা কি ইতিমধ্যে ছাত্র জনতা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা শুরু করবেন? এই দেশের যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে, কিংবা যারা ব্যাংক থেকে তুলে নিজেদের ঘরে রেখে দিচ্ছে ভয়ে, তাদের বিরুদ্ধে কি আপনাদের কণ্ঠস্বর আবার চড়াও হবে কিনা? আবার চড়াও হবে না, না চড়াও হয়ে গেছে অলরেডি। এই কাজ শুরু হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা যেগুলো দেশের বাইরে চলে গেছে, হাজার হাজার কোটি টাকা দেশের মধ্যে রয়ে গেছে, এগুলো তো সব জনগণের টাকা। একটা ব্যক্তিত্ব যেগুলো এগুলো সব ভং করে রেখে দিছে, এগুলো থেকে এখন আমাদের এগুলো উদ্ধার করা আমাদের কাজ, সকল জনগণের কাজ। এবং দেশে যারা আছে, রাষ্ট্র যারা পরিচালনা হ্যাঁ, করছে, তাদেরকে আপনারা এই ব্যাপারে সাহায্য করব, আহ্বান জানাবো এই ব্যাপারে যেন নজরদারি করা হয়। আহ, আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, হুম। ছাত্র জনতা, শিশু বাচ্চা সহ আমরা দেখতে পেয়েছি, যেটা খুব বেদনাদায়ক। আমি ব্যক্তিগতভাবে গণমাধ্যমে যখন আমরা কাজ করি, বিগত সময়গুলোতে আমরা অনেক অনেক সময় অনেক কথা বলতে পারি, সেই ব্যর্থতা আমাদের, আপনারাও বলতে পারেন। হুম। কারণ রাষ্ট্রযন্ত্র সবসময় আমাদের দিকে তাক করে, ত্যাগ করেছিল, হ্যাঁ। বন্দুক আমাদের দিকে তাক করা ছিল, আপনাদের দিকে তাক করা ছিল। সেই বন্দুকের ভয়টা
শহীদ আবু সাইদ আমাদের মন থেকে দূর করে দিন। হুম। আর শহীদ আবু সাইদকে নিয়ে আপনার গানের লাইনও আছে, তো আপনার গানের কয়েকটি লাইন আমাদের শোনাবেন। অবশ্যই। আন্দোলন ৪৭-৫২-২-৪ আনে বিপ্লব প্রতিবার বিদ্রোহী প্রতিবাদ আন্দোলন এমন না যে চাইতাছে কর্মসংস্থান মাসিক ছাত্র ভাতা মান সম্মান ওরা কইছে রাষ্ট্রভাষা বাংলা চাই পূর্ব পশ্চিম ভাগ চাই নিরাপদ সড়ক চাই কোটার সংস্কার চাই ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি উর্দু থাকতো রাষ্ট্রভাষা উর্দু থাকতো বুলি দেশে স্বৈরাচার রাজ করে চোর রাজ ভোগ করে গুলি খায়া পাখির চেয়ে ছাত্র বেশি মরে পরিশ্রম আর যোগ্যতার মানে বুঝবো কেমনে ওই তো নিজেই টিকা আছে নিজের বাপের নামের উপরে বর্ডারে প্রতিবেশীর গুলিতে মরে গ্রামবাসী মনে হয় ঘর আমার কিন্তু ঘরের মালিক প্রতিবেশী মরণে ডর দেখাইবি তোরা আবু সাইদের মতো আমি বুক পাইতা কুমু গুলি কর আন্টির পোলা। ইয়েস। ধন্যবাদ। আর গোল্ড কিউব নামে পরিচিত আমাদের নীরব ভাইকে, তো আমরা জানতে পারলাম যে ওনার নাম হচ্ছে নীরব। এই সেই নীরব যে গোল্ড কিউবের ব্যানারে এসে দেশ সংস্কার গান দিয়ে, তার দেশ সংস্কার গান দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটি ছাত্র জনতার মাঝে, হৃদয়ের মাঝে একটি উত্তেজনা সৃষ্টি করেছে, একটি কম্পন সৃষ্টি করেছে এবং অনুপ্রেরণা সৃষ্টি করেছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দ্য টাইমস অফ ঢাকার পক্ষ থেকে। অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ আপনার টিমকে ধন্যবাদ আপনার টিমকে আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি শুভেচ্ছা দ্য টাইমস অফ ঢাকাকে। ধন্যবাদ। আমরা আমরা আরো চাইবো যেন দ্য টাইমস অফ ঢাকা থেকে সব অথেন্টিক নিউজ গুলো আসুক আমাদের কান পর্যন্ত যেন পৌঁছায় আমরা আশাবাদী। আমরা আসলে দ্য টাইমস অফ ঢাকা যাত্রা শুরু হচ্ছে আহ, এই নতুন যে বিজয় এসলো, হ্যাঁ। এই বিজয়ের কথা বলে যাওয়ার জন্যই আমাদের যাত্রা শুরু করেছি। জানি না এই যাত্রা কোথায় যেয়ে থেকে কোথায় যেয়ে আটকাতে হয়, কিন্তু আমরা চালিয়ে যাব যদি আপনারা পাশে থাকেন। অবশ্যই। এই ছাত্র জনতা এই দেশকে সংস্কার করুক, এই দেশের কথা বলুক, এই দেশের নিপীড়িত জনগণের পাশে দাঁড়াক, পাশে দেশবাসী 18 কোটি দেশবাসী আপনাদের সাথে থাকবে, সেই প্রত্যাশাই ব্যক্ত করছি। অবশ্যই। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ।